গোপাল দা, এবার তোমার ফসল অনেক ভালো হয়েছে। হ্যাঁ পটা, বিগত কয়েক বছর ধরে খুব একটা ভালো ফসল হচ্ছিল না। এইবার উপরওয়ালা আমার দিকে চেয়েছেন, তাই ওনার আশীর্বাদে এবছরে আমার ভালো ফসল হয়েছে। ওপরওয়ালার আশীর্বাদ তো আছে, তবে তোমার পরিশ্রমকেও মানতে হবে। তুমি এবার খেটে অনেক পরিশ্রম করেছো, তাই আজকে পরিণাম পাচ্ছো। পরিশ্রম না করে কি আর করব বলতো? আমার যে ঘরে দুজন মেয়ে রয়েছে, তাদেরকে তো ভালো করে বিয়ে থা দিতে হবে, তাই না? এখন থেকেই সঞ্চয় না করলে কি করে হবে? বাহ, খুব ভালো চিন্তাধারা তোমার গোপাল দা। আচ্ছা, রুনা আর চম্পা তোমার দুই মেয়ে, ওরা কি করে? দুজনেই পড়াশোনা করছে। বেশ বেশ ভালো। চম্পার বিয়ের কথা নয় বাদ দিলাম, ও বৌদির আপন মেয়ে, কিন্তু রুনাকে কি বৌদি মেনে নিয়েছে? না রে পটা, সেই নিয়েই তো রোজ রোজ অশান্তি বাড়িতে লেগেই থাকে। আমার আর একদম ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। আমি বেশ ভালোই আছি বিয়ে তা না করে। আরে আমার সংসারও নেই, ঝামেলাও নেই, এক পেট এক মাথা এক চিন্তা। পটা, সত্যি তুই খুব সুখী মানুষ রে। আচ্ছা, ও সব কথা ছাড়ো, আর বলো তো, তুমি তোমার বিষয় সম্পত্তি মানে নিশ্চয়ই দুই মেয়েকে সমান ভাগে ভাগ করে দেবে? সে কি আর বলবার আছে? রুনা আমার বড় মেয়ে। ওর মা মরে যাবার পর রুনাকে দেখাশোনা করবার জন্য দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল রে। বুঝতে পেরেছি গোপাল দা, বৌদি বোধহয় রুনাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ রে পটা, মা মরা মেয়েটাকে মিনু ভীষণ অত্যাচার করে। আমি কিছু বলতে গেলে চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। বুঝতে পেরেছি, সত্যি তোমার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। তুমি যে দোটানায় পড়ে আছো গো দাদা। কি ব্যাপার রুনা, সকাল থেকে তোকে একবারও দেখতে পেলাম না। এদিকে আমি খেতে খেতে মরছি, সংসারের সমস্ত কাজ ফেলে সকাল থেকে কোথায় উধাও হয়ে গেলি? মা, আমি দিদিমণির বাড়িতে পড়তে গেছিলাম, সামনে পরীক্ষা তো তাই। দিদিমণি বলেছেন আমাদের রোজ রোজ ওনার বাড়িতে গিয়ে পড়ে আসতে। আহারে, পারি না, পড়াশোনা করে কি উল্টে দিবে? এদিকে যে সংসারের সমস্ত কাজ পড়ে আছে, ওগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? মা, তুমি আমাকে কথায় কথায় আমার মরা মাকে টেনে আনো কেন? আমার উপর তোমার কোনো রাগ থাকলে তুমি আমাকে বলো, কিন্তু এভাবে আর কোনোদিন তুমি আমার মরা মায়ের কথা আন। এক শান্ত ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কাঠুরে। তার নাম ছিল রহিম। রহিমের নিজের কোনো জমি জমা ছিল না, ঘরও ছিল কুঁড়ে ঘর, ভাঙাচোরা চালা দিয়ে ঢাকা। স্ত্রী সন্তানও ছিল না, সে একাই থাকত। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কাঁধে কুঠার নিয়ে সে যেত গভীর বনে কাঠ কাটতে। রহিম কাঠ কাটত খুব মন দিয়ে। গরমে ঘামে ভেজে যেত, শীতে ঠান্ডায় কাঁপত, বৃষ্টিতে পুরো শরীর ভিজে যেত, তবুও সে থামত না, কারণ তার খাওয়া পড়ার ভরসা ছিল এই কাঠ বিক্রির টাকার ওপর। বাজারে কাঠ বেচে সে চাল ডাল কিনে আনত। কখনো পেট ভরে খেতে পেত, কখনো অর্ধেক খেয়ে বাকি খাবার রেখে দিত পরের দিনের জন্য। গ্রামে অনেকেই তাকে ঠাট্টা করত। কেউ বলতো, এই রহিম সারাদিন কাঠ কেটে কি হবে? কেউ হাসতে হাসতে বলতো, তুই কি কোনোদিন ধনী হবি? কিন্তু রহিম শুধু হাসি দিয়ে উত্তর দিত, আমি ধনী হতে চাই না ভাই, সৎ পথে কাজ করলে মন শান্ত থাকে। একদিন সন্ধ্যায় কাঠ কেটে ফেরার পথে রহিম নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল পানির মধ্যে এক বৃদ্ধ মানুষ হাত পা ছুটছে। রহিম দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিল, প্রাণপণ চেষ্টা করে বৃদ্ধকে টেনে তুলল। বৃদ্ধ শ্বাস নিতে নিতে বললেন, বাবা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। আমি সাধারণ মানুষ নই, একজন সাধু। তুই এত দয়ালু আর সৎ, তাই আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর ভাগ্য একদিন খুলবে। রহিম মাথা নিচু করে বলল, আমি পুরস্কারের জন্য নয় বাবা, মানুষ বাঁচানোর জন্যই ঝাঁপ দিয়েছিলাম। সেদিনের পর থেকে রহিমের জীবনে পরিবর্তন আসতে লাগলো। বাজারে কাঠের দাম বাড়তে লাগলো। গ্রামের লোকজন আর ঠাট্টা না করে তাকে সম্মান করতে শুরু করলো। একদিন গ্রামের জমিদার তাকে ডেকে বললেন, রহিম,